আচ্ছা, কখনো কাউকে ভালোবেসেছো? কখনো ইচ্ছে হয়েছে নিজের ভালোবাসাকে অমরত্ব প্রদান করতে? অমরত্ব প্রদান করবেই বা কি করে? ভালোবাসার মানুষটাই যে চিরকালীন বেঁচে থাকে না। অবশ্য ইংরেজি সাহিত্যে এমন একজন কবি আছেন যিনি নিজের ভালোবাসা তথা ভালোবাসার মানুষকে অমরত্ব প্রদান করেছে তার কবিতার মাধ্যমে। আজকে সেটাই আমাদের পড়ার বিষয়। সালটা 1564। 23শে এপ্রিল ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন নামের শহরে জন্ম হয় এক বিখ্যাত সাহিত্যিকের, নাম উইলিয়াম শেক্সপিয়ার। সারা বিশ্বে তিনি নাম পেয়েছেন একজন নাট্যকার রূপে, তার পাশাপাশি কবি রূপে। নিজের জীবনে 154টা সনেট লিখেছেন তিনি। তো এই 1 থেকে 126 নম্বর সনেট তিনি ডেডিকেট করেছেন ফিয়ার ইউথকে। এবার এই ফিয়ার ইউথ মিস্টার ডব্লিউএইচ নামেও পরিচিত। প্রশ্ন আসতে পারে মিস্টার ডব্লিউএইচ কে? অনেকের মতে মিস্টার ডব্লিউএইচ হলেন উইলিয়াম হার্বার্ট, আবার অনেকের মতে মিস্টার ডব্লিউএইচ হলেন হেনরি রিও থেসলি। দুজনেই ভিন্ন ভিন্ন জায়গার জমিদার এবং উইলিয়াম শেক্সপিয়ারের পেট্রন ছিলেন। 127 নম্বর সনেট থেকে 152 নম্বর সনেট অবধি উইলিয়াম শেক্সপিয়ার ডেডিকেট করেছেন ডার্ক লেডিকে। ডার্ক লেডিকে সেই বিষয়টা কুচর্চিত। তারপরে অনেকে মনে করেন ম্যারি ফিটন, যিনি কুইন এলিজাবেথ ওয়ানের একজন অ্যাটেন্ডেন্ট ছিলেন, তাকে ডেডিকেট করে তিনি এই সনেটগুলো লিখেছেন। সনেট নাম্বার 153 আর সনেট নাম্বার 154 উইলিয়াম শেক্সপিয়ার ডেডিকেট করেছেন টু দ্য গ্রিক গড অফ লাভ কিউপিড আর গডেস অফ চ্যাস্টিটি যার নাম ডায়ানা, তাকে। নাও আমাদের যে পড়ার বিষয় সেটি হলো সনেট নাম্বার 18। নাও সনেট নাম্বার 18 1 থেকে 126 নম্বর সনেটের মধ্যে আসে। তাহলে স্বাভাবিকভাবেই এই সনেট নাম্বার 18 ইজ ডেডিকেটেড টু মিস্টার ডব্লিউএইচ, যিনি ফেয়ার ইউথ নামে পরিচিত। এই সনেট নাম্বার 18 আরেকটি নামেও পরিচিত, সেই নামটি হলো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। যদিও এটা কবিতার নাম নয়, এটা হলো কবিতার প্রথম লাইন। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? এখানে তোমাকে মানে কবিতার বন্ধুর কথা বলছে মিস্টার ডব্লিউএইচ। প্রথম লাইনেই কবি নিজের বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে চাইছে। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, গ্রীষ্মের দিনের সাথে কেন? দেখো, সামার ইজ দ্য টাইম অফ ফেস্টিভিটি ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে গ্রীষ্মকালটা হচ্ছে উৎসবের সময়। সারা ইংল্যান্ড গ্রীষ্মকালে সেজে ওঠে। গ্রীষ্মকালে প্রকৃতিও বড় সুন্দর। কবির মনে হয়েছে তার বন্ধুও গ্রীষ্মকালের মতোই সুন্দর, তাই প্রথম লাইনেই কবি বলছেন, আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? কিন্তু ভালো করে যদি খেয়াল করো, প্রথম লাইনের শেষে একটা কোয়েশ্চেন মার্ক আছে, একটা প্রশ্ন চিহ্ন আছে। এটার মানে কি? দিস ইজ বেসিকলি আ রিটরিক্যাল কোয়েশ্চেন। রিটরিক্যাল কোয়েশ্চেন বা আলংকারিক প্রশ্ন হলো সেই প্রশ্ন যা কবিরা সেই প্রশ্নতেই উত্তর তার দিয়ে দেয় অথবা তার পরের লাইনে তার উত্তর দেয়। কবি যে প্রথম লাইনেই একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, আমি কি তোমায় গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি, তার উত্তরটা কবি তার পরের লাইনে দিচ্ছে, যেখানে কবি বলছেন, thou art more lovely and more temperate. না, আমি তোমায় গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি না, কারণ তুমি গ্রীষ্মের দিনের থেকেও বেশি সুন্দর, তুমি গ্রীষ্মের দিনের থেকেও বেশি শান্ত। টেম্পারেট, ইট মিনস জেন্টল। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। কবি কেন তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে চাইছে না? কারণ তিনি মনে করেন মে মাসে যখন ঝোড়ো হাওয়া দেয়, সেই ঝোড়ো হাওয়া ফুলের যে আদুরে কুড়িগুলো, সেই কুড়িগুলোকে ঝরিয়ে দেয়। কবি হয়তো মনে মনে বলছেন, এমন কোনো ঝোড়ো হাওয়া নেই যা তোমার সৌন্দর্যকে ঝরিয়ে দিতে পারবে। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। এছাড়াও গ্রীষ্মের সময়সীমা, লিজ কথাটার মানে সময়সীমা। কবি বলছেন যে গ্রীষ্মের সময়সীমা খুব অল্প, অর্থাৎ গ্রীষ্ম তো খুব অল্প সময়ের জন্য আসে, কিন্তু তোমার সৌন্দর্য সেটা তো অল্প সময়ের জন্য নয়, তাই জন্য আমি কখনোই তোমায় গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি না। পরের কোয়াট্রেনে কবি বলছে, সামটাইমস টু হট দি আই অফ হেভেন শাইনস। কখনো কখনো সূর্য, দি আই অফ হেভেন, এই যে ফ্রেজটা এর মানে সূর্য। কবি বলছেন কখনো কখনো সূর্য অতিরিক্ত উজ্জ্বল। অ্যান্ড অফেন ইজ ইস গোল্ড কমপ্লেকশন ডিমড। কিন্তু এই যে সূর্যের যে সোনালী আভা, তা কখনো কখনো নিষ্প্রভ হয়ে যায়। কখনো কখনো সূর্য অতিরিক্ত উজ্জ্বল, কখনো কখনো যখন আকাশে মেঘ থাকে তখন সূর্যের যে উজ্জ্বল আভা, সোনালী আভা, তা নিষ্প্রভ হয়ে যায়। কিন্তু তোমার যে রেডিয়েন্স, তোমার যে উজ্জ্বলতা, এমন কোনো মেঘ নেই যা তোমার উজ্জ্বলতাকে নিষ্প্রভ করতে পারে। অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার
sometimes declines. এরপরে কবির মনে একটা ভয় জাগবে, যেখানে কবি ভাববে যে আমার বন্ধুটা এত সুন্দর, কিন্তু প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্য হ্রাস পায়, অথবা প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্য হারিয়ে ফেলে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, কথাটার মানে প্রত্যেকটা সুন্দর জিনিসই তার সৌন্দর্যকে কখনো না কখনো হারিয়ে ফেলে। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রেন্ড। সুন্দর জিনিসের সৌন্দর্য কিভাবে হারায়? কখনো হঠাৎ করে কোনো দুর্ঘটনায়, আবার কখনো প্রকৃতির নিয়মে, সময়ের সাথে সাথে ধীরে ধীরে। কিন্তু সুন্দর জিনিসের সৌন্দর্য তো হারাবেই। কবির মনে ভয় এই, আমার বন্ধু যে এত সুন্দর, তার সৌন্দর্যও তো হারিয়ে যাবে। তাহলে আমি কি করে তার সৌন্দর্যকে সংরক্ষণ করব? সেখানে কবি তার পরের কোয়াট্রেনে বলছে, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। না, তোমার যে এই অমর সৌন্দর্য, এখানে ইটার্নাল সামার মানে অমর গ্রীষ্ম নয়, তোমার যে অমর সৌন্দর্য, সেই সৌন্দর্য কখনো বিলীন হয়ে যাবে না। কবি একটু কনফিডেন্ট ফিল করছে। নর লস পজেশন অফ দ্যাট ফিয়ার thou ওস্ট। তুমি, তোমার যে সৌন্দর্য আছে, তুমি যে সৌন্দর্যের মালিক, সেই সৌন্দর্য দিকে তোমায় কখনো হাত ধোয়াতে হবে না, অর্থাৎ সেই সৌন্দর্য তোমার থেকে কখনো দূরে যাবে না। তোমার সৌন্দর্য চিরস্থায়ী হবে। কি করে চিরস্থায়ী হবে? প্রত্যেকটা সুন্দর জিনিসই তো তার সৌন্দর্য হারিয়ে ফেলে। তাহলে কবির বন্ধুর মধ্যে এমন কি আছে যার জন্য তার সৌন্দর্য চিরস্থায়ী হবে? আসলে বন্ধুর মধ্যে নেই, আছে কবির মধ্যে। কবি বলছে, নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইনিশিয়েট। মৃত্যু, দেখো প্রত্যেকটা সুন্দর জিনিসেরই আলটিমেটলি তার সৌন্দর্য কখন হারিয়ে যায়? যখন মৃত্যু আসে। প্রত্যেকটা সুন্দর জিনিসের মৃত্যু আসে, প্রত্যেকটা সুন্দর মানুষের মৃত্যু আসে। কবি বলছে, মৃত্যুও কখনো গর্ব করে এটা বলতে পারবে না যে সে তোমাকে নিজের ছায়ায় নিয়েছে। অর্থাৎ মৃত্যু আসবে, কিন্তু সেই মৃত্যুও তোমার সৌন্দর্যকে নিজের কবলে নিতে পারবে না, তোমার সৌন্দর্যকে হ্রাস করতে পারবে না। when in eternal lines to time thou crossed। কবির কেন এমনটা মনে হচ্ছে? কারণ কবিতার এই চিরন্তন লাইনে তোমার সৌন্দর্য অমর হয়ে থাকবে। কবি বিশ্বাস করে কবির যে কবিতা, সেই কবিতাতে যদি তার বন্ধুর সৌন্দর্যের বর্ণনা কবি করে থাকে, তাহলে এই কবিতার মাধ্যমে তার বন্ধুর সৌন্দর্য অমরতা পাবে। এবং এবারে 3টে কোয়াট্রেন পড়ার পরে আমরা ফাইনাল কাপলেটের দিকে এগোচ্ছি, যেখানে কবির আত্মবিশ্বাস চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কবি বলে, so long as men can breathe or eyes can see। এই পৃথিবীতে যতদিন মানুষ তার শ্বাস প্রশ্বাস নেবে, যতদিন মানুষের চোখ দেখতে পাবে, so long lives this, ততদিন আমার কবিতা বেঁচে থাকবে। and this gives life to thee, এবং আমার কবিতা তোমায় প্রাণ দিতে থাকবে। নাও এই কবিতাতে উইলিয়াম শেক্সপিয়ার কাকে অমরত্ব প্রদান করতে চাইছে? যদি আমরা উপর দিক থেকে দেখি, তাহলে আমাদের মনে হবে কবি হয়তো তার বন্ধুর সৌন্দর্যকে অমরত্ব প্রদান করার জন্য এই কবিতা লিখেছে। কিন্তু এই কবিতাটা যত না নিজের বন্ধুত্বের বা বন্ধুর সৌন্দর্যকে অমরত্ব প্রদানের জন্য কবি লিখেছেন, তার থেকে আমার মনে হয় কবি লিখেছেন নিজের কবিতার কতটা ক্ষমতা, সেই ক্ষমতা প্রদর্শন করার জন্য। কবি বলছেন, আমার কবিতা ততদিন বেঁচে থাকবে যতদিন এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকবে, যতদিন এই পৃথিবীতে মানুষ তার শ্বাস প্রশ্বাস নেবে, যতদিন এই পৃথিবীতে মানুষের চোখ দেখতে পাবে, ততদিন আমার কবিতা বেঁচে থাকবে। তার নিজের আর্ট, তার নিজের শিল্পর প্রতি কতটা আত্মবিশ্বাস। তাই জন্য এই কবিতার মূল বিষয়বস্তু হলো দ্য ট্রায়াম্ফ অফ আর্ট ওভার টাইম, অর্থাৎ সময়ের উপরে শিল্পের বিজয়। সময় যা সবকিছু ধ্বংস করে দেয়, শুধু ধ্বংস করতে পারে না শিল্পকে। উইলিয়াম শেক্সপিয়ার মারা গেছেন 1616 সালে। আজ 2025-এ এসে দাঁড়িয়েও আমরা উইলিয়াম শেক্সপিয়ারের কথা, উইলিয়াম শেক্সপিয়ারের কবিতার মাধ্যমে পড়ছি। তার কবিতা তার বন্ধুকেও জীবন প্রদান করছে, তার বন্ধুর সৌন্দর্যকেও বাঁচিয়ে রাখছে। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার যে কবিতার বিষয়বস্তু নিয়ে লিখেছে দ্য ট্রায়াম্ফ অফ আর্ট ওভার টাইম, উইলিয়াম শেক্সপিয়ার কি সফল হয়েছে? অবশ্যই। থ্যাংক ইউ।